চিঠি আছে, চিঠি। বাড়ি থেকে আছো? কার চিঠি শ্যামল কাকু? তোরই তো মনে হচ্ছে। তোর ভালো নাম তো রজত ঘোষ। হ্যাঁ। ও, আমরা তো তোকে তো ডাক নামে চিনি, তাই প্রথমে ঠিক বুঝতে পারিনি। ঠিকানা জায়গায় তোর বাবার নামটা দেখে বুঝলাম। এই নে ধর। আমি চিঠিটা পড়ে আনন্দ আর ধরে রাখতে পারলাম না। বেশ কিছুদিন আগে রেলের মেইনটেনারের চাকরির রিটেন এক্সাম দিয়ে পাশ করেছিলাম। 1 সপ্তাহ আগে ইন্টারভিউ হয়েছিল, আর আজ আমার জয়েনিং লেটার বাই পোস্টে আমার বাড়িতে পাঠানো হয়েছে। আনন্দে লাফাতে লাফাতে বাড়ির ভিতরে গিয়ে বাবাকে বললাম, বাবা বাবা আমার চাকরিটা হয়ে গেছে, আমার চাকরিটা হয়ে গেছে। আমার বোন মিতালি এসে জিজ্ঞেস করলো, তোর চাকরি হয়ে গেছে? তাহলে আমাকে কিন্তু বিরিয়ানি খাওয়াবি। তারপর তোর অফিস কত দূর? আমার খাতা কলম লেখা চাকরি নয়, সোদপুর স্টেশনের RRI বিল্ডিংয়ের যে সমস্ত প্যানেল রয়েছে সেগুলো মেনটেন্স করা আমার কাজ হবে। তুই এসব বুঝবি না। শোন, এবার থেকে তোকে কিন্তু বাবা মায়ের খেয়াল রাখতে হবে, কারণ আমি সকালে কখন বেরিয়ে যাব আর রাতে কখন ফিরবো তার কোনো ঠিক নেই। পরদিন সকালে বালিহল্ট স্টেশন থেকে ট্রেন ধরে দমদম এবং সেখান থেকে ট্রেন পাল্টে সোদপুর স্টেশন পৌঁছে গেলাম। সেখানে গিয়ে আমার যিনি বস মানে সোদপুর সেকশনের সিনিয়র সেকশন ইঞ্জিনিয়ারের সাথে প্রথম আমার পরিচয় হলো। তারপর টানা 1 মাস আমার ট্রেনিং চলার পর আমাকে সোদপুর স্টেশনের মেইনটেন্সের দায়িত্ব দেওয়া হলো। বেশ ভালোই চলছিল আমার চাকরি জীবন। রোজ সকালে বাড়ি থেকে বেরোই আর রাত 9টার সময় আবার বাড়ি ফিরে আসি। এমন একদিন কাজ থেকে ট্রেনে করে বাড়ি ফিরছি, দেখলাম বরানগর স্টেশন ছেড়ে ট্রেনটা একটা ফাঁকা জায়গায় দাঁড়িয়ে গেল। কামরায় থাকা লোকজনের মধ্যে বলতে শুনলাম, হ্যাঁ অ্যাক্সিডেন্ট হয়েছে। কি হয়েছে দাদা? সামনে আগের গাড়িটা লাইনচ্যুত হয়ে একেবারে পাল্টি খেয়ে গেছে। টানা 3 ঘন্টা পর ট্রেন ছাড়ল। পরদিন সকালে কাজে এসে খবরের কাগজটা খুলতেই চোখে পড়ল গতকাল রাতে আমাদের লাইনে সেই মর্মান্তিক ট্রেন দুর্ঘটনার বিবরণ। দুর্ঘটনায় 138 জন মারা গেছে এবং ট্রেনের চালককে এখনও খুঁজে পাওয়া যায়নি। ট্রেন চালক নাকি দুর্ঘটনার আগে চলন্ত ট্রেন থেকে ঝাঁপ দিয়ে পালিয়েছে। খবরের কাগজে ট্রেনের চালকের ছবিসহ বিবরণ বেরিয়েছে। চালকের নাম জ্যোতিরিন্দ্রনাথ বাগচি। সেদিন কাজ থেকে বাড়ি ফিরে দেখি আমার মা হঠাৎই অসুস্থ হয়ে পড়েছেন। মা আজকে সারাদিনে কিছুই খায়নি, আর বিছানা থেকে ওঠেওনি। আচ্ছা, আমার মনে হয় বাড়িতে রাখাটা ঠিক হবে না, বুঝলি? হাসপাতালেই বরং ভর্তি করে দিই। পরদিন কাজে গিয়ে ভাবলাম যে বেশ কিছুদিন ছুটি নেব। বসকে গিয়ে বললাম, স্যার আমাকে বেশ কিছুদিন ছুটি দিতে হবে। আমার মা হঠাৎই অসুস্থ হয়ে পড়েছেন, হাসপাতালে ভর্তি করেছি। বাড়িতে বোন একাই থাকে স্যার, এই মুহূর্তে বেশ কিছুদিন আমার ছুটি লাগবে। রজত, আমি তোমার পরিস্থিতি বুঝতে পারছি, কিন্তু এই মুহূর্তে তোমাকে ছুটি দেওয়া সম্ভব নয়। মানে? আমার মা অসুস্থ, হাসপাতালে ভর্তি, আর আপনি বলছেন আমাকে ছুটি দেবেন না? স্যার, এর আগে আপনি যখন যে কাজ বলেছেন আমি ডিউটি টাইমের পরেও সেই কাজ শেষ করে শেষ ট্রেনে বাড়ি ফিরেছি। এখন আমার ছুটির প্রয়োজন, আর আপনি আমাকে ছুটি দেবেন না বলছেন? রজত, তুমি ব্যাপারটা বুঝতে পারছো না। তোমাদের ডানকুনি সেকশনে বেশ কিছুদিন আগে যে ট্রেন দুর্ঘটনাটা ঘটেছিল তার ফলে ওপর মহল থেকে প্রত্যেকটা স্টেশনে কড়াকড়ি চেকিংয়ের নির্দেশ দেওয়া হয়েছে। শিয়ালদা সেকশনে DSTE এবং ADST হুটহাট করে যে কোনো স্টেশনে গিয়ে নজরদারি চালাচ্ছে। যে কোনো মুহূর্তে যদি আমাদের এই স্টেশনে এসে পড়ে এবং দেখে স্টেশনের মেইনটেনার নেই, তাহলে কি হবে একবার ভেবে দেখো তো। আমি তোমার পরিস্থিতি বুঝতে পারছি, কিন্তু এই মুহূর্তে আমি তোমাকে ছুটি দিতে পারবো না। মন খারাপ আর মেজাজ গরম হয়ে গেলেও কিছুই করার ছিল না। দুপুরে খাওয়া দাওয়া সেরে কেবিনে এসে জাস্ট একটু বসেছি, হঠাৎ বসের ফোন। হ্যালো। হ্যাঁ স্যার। কি কালকে ADST সাহেব আমাদের স্টেশন ভিজিট করতে আসবেন? আচ্ছা, আপনি চিন্তা করবেন না, আমি সব কিছু চেক করে রাখছি। এরপর এত সব প্যানেল এবং তার ডকুমেন্টস চেক করতে করতে অনেক রাত হয়ে গিয়েছিল। সোদপুর থেকে ট্রেন ধরে যতক্ষণে আমি দমদম এসে পৌঁছালাম ততক্ষণে আমাদের শিয়ালদা ডানকুনির শেষ ট্রেন বেরিয়ে গেছে। মনে মনে ভাবলাম আজ বোধহয় আর বাড়ি ফিরতে পারবো না। দমদম RRI বিল্ডিংয়ের কোনো একটা ঘরে যা হোক করে রাতটা কাটিয়ে দেব। মিতালিকে একটা ফোন করে বরং জানিয়ে দিই আজ আর বাড়ি ফিরবো না। এই সমস্ত কথা ভাবতে ভাবতেই আমার ফোনটা বেজে উঠল। হ্যাঁ মিতালি, বল। আমি এই তো তোকেই জাস্ট ফোন করতে যাচ্ছিলাম। দাদা, তুই
তুই তাড়াতাড়ি হসপিটালে চলে আয়। মায়ের অবস্থা খুব একটা ভালো নয়। একটু আগে মায়ের ব্রেন স্ট্রোক হয়েছে, এখন আইসিইউতে নিয়ে গেছে। আমার খুব ভয় করছে দাদা। কি বলছিস তুই এসব? আমি এক্ষুনি আসছি। সেই সময় কি করব বুঝতে পারছিলাম না। তৎক্ষণাৎ আবার আমার ফোনটা বেজে উঠল। বস ফোন করেছে। বসকে সমস্ত ব্যাপারটা বলার পর বস বলল, তুমি এক্ষুনি ওলা উবের বা কিছু একটা গাড়ি ভাড়া করে মায়ের কাছে ইমিডিয়েট পৌঁছাও। আর শোনো, কোনো গাড়ি যদি না পাও আমাকে জানাবে। আপনার নাম তো রজত ঘোষ? হ্যাঁ, কিন্তু আপনি কে? আমার নাম যতীন। রাজু রঞ্জন স্যার পাঠিয়েছেন আমাকে। আসুন আমার সাথে। আমি একটা ট্রেন নিয়ে ডানকুনির দিকেই যাব। আমি ওই ট্রেনের চালক। যাবার পথে আপনাকে বালিহল্টে নামিয়ে দেবো। আসুন। এবার বুঝতে পারলাম বসই হয়তো এই লোকটাকে আমার কাছে পাঠিয়েছেন। আমি আর বেশি কথা না বাড়িয়ে লোকটাকে বললাম, কোথায় ট্রেন? ওই তো আপনার পিছনে তাকিয়ে দেখুন। তাকিয়ে দেখলাম 1 নম্বর প্ল্যাটফর্মে একটা লোকাল ট্রেন দাঁড়িয়ে রয়েছে। বিষয়টা আমার কেমন অবাককর লাগলো। 2 নম্বর প্ল্যাটফর্মে আমি এতক্ষণ দাঁড়িয়ে রয়েছি, আমার পাশের প্ল্যাটফর্মে একটা ট্রেন এসে দাঁড়ালো, আর আমি তার কোনো শব্দ শুনতে পেলাম না। হয়তো মায়ের কথা ভাবছিলাম, তাই ঠিক খেয়াল করিনি। আমার সঙ্গে ড্রাইভারের কামরায় আসুন, দুজনে কথা বলতে বলতে চলে যাব। লোকটার কথা মতো সেখানেই গিয়ে উঠলাম। ট্রেন ছাড়লো। আচ্ছা, আপনাকে কেমন যেন চেনা চেনা লাগছে, কিন্তু ঠিক মনে করতে পারছি না। লোকটা কেবল একটু হেসে আবার চুপ করে রইল। বেশ কিছুক্ষণ পর, আপনার মা গত পরশু থেকে অসুস্থ, উত্তরপাড়া হসপিটালে ভর্তি, আর তাও আপনাকে ডিউটি করতে হচ্ছে, তাই তো? ছুটি চাওয়ায় ছুটি পাননি। একসময় আমারও জীবনে এরকম একটা ঘটনা ঘটেছিল জানেন। হঠাৎ আমার বাড়ি থেকে খবর আসে আমার বাবা মারা গেছে। সেদিন আমিও ছুটি চেয়েছিলাম, কিন্তু আমাকেও ছুটি দেওয়া হয়নি। সারাদিন ট্রেন চালিয়ে রাতে গিয়ে বাবাকে শ্মশানে নিয়ে গিয়েছিলাম। কিন্তু কি হলো, আমার এই এত কষ্টের দাম আজকে সমাজের কোনো মানুষ দিল না। যাক, ছাড়ুন সেসব কথা। এই দুর্দিনে আপনাকে আমি সাহায্য করলাম, বদলে আপনাকেও কিন্তু আমার একটা সাহায্য করতে হবে। কি সাহায্য বলুন? আজ নয়, কাল রাত ঠিক 12টার সময় বরানগর স্টেশনে আপনি আসবেন। কথা দিন? আচ্ছা, ঠিক আছে, কথা দিলাম। পরেরটাই আপনার স্টেশন আসছে। এরপর আমি হাসপাতালে পৌঁছাতেই বস ফোন করলো। হ্যাঁ রজত, ঠিকমতো পৌঁছে গেছো? হ্যাঁ স্যার, আমি পৌঁছে গেছি। আপনাকে যে কিভাবে ধন্যবাদ জানাবো স্যার। আপনি যদি দমদমের স্টেশন মাস্টার আর ওই ট্রেনের চালককে না বলতেন, তাহলে হয়তো কোনোভাবেই আজকে রাতে আমি হাসপাতাল পর্যন্ত পৌঁছাতে পারতাম না। আমি স্টেশন মাস্টার আর চালককে? কিন্তু আমি তো কাউকে কিছু বলিনি। আর তাছাড়া তোমাদের ওখানে যাওয়ার লাস্ট ট্রেন তো অনেকক্ষণ আগেই বেরিয়ে গেছে। হ্যাঁ, কি বলছেন স্যার এসব? রজত, আমি কাউকে ফোন করে কিছু বলিনি। আচ্ছা, তুমি যে ট্রেনে করে বালিহল্ট অবধি গেলে, সেই ট্রেনের নাম্বার কত? 33258। হোয়াট? রজত, তুমি কি আমার সাথে ইয়ার্কি করছো? 33258 এই নাম্বারের যে ট্রেনটা শিয়ালদা থেকে ডানকুনি পর্যন্ত যেত, সেটা তো ওই দুর্ঘটনার পর থেকে বাতিল করা হয়েছে। হ্যাঁ, কি বলছেন স্যার? হঠাৎই সেই ট্রেনের চালককে আমি কোথায় দেখেছিলাম সেটা এবার আমার মনে পড়ে গেল। দুর্ঘটনার পরের দিন খবরের কাগজে যে ট্রেন চালকের ছবি বেরিয়েছিল, একটু আগে সেই তো আমাকে বালিহল্ট স্টেশনে নামিয়ে দিয়ে গেল। সেই ট্রেন চালকের নাম ছিল জ্যোতিরিন্দ্রনাথ, আর এর নাম যতীন। কিন্তু কাল সে আমাকে রাত 12টার সময় বরানগর স্টেশনে কেন যেতে বলল? পরের দিন রাত 12টায় আমি বরানগর স্টেশনে গিয়ে পৌঁছালাম। হঠাৎ দূরে তাকিয়ে দেখলাম রাতের আলো আধারিতে দাঁড়িয়ে আছে একটা ছায়া শরীর, এবং সেটা ধীরে ধীরে আমার দিকে এগিয়ে এলো। রাতের অন্ধকার ফুটে এবার স্পষ্ট হয়ে উঠল তার মুখটা। সেদিনের সেই ট্রেন চালক। হ্যাঁ, আপনি ঠিকই ধরেছেন, আমি সেদিনের সেই ট্রেন চালক। সেদিন ট্রেনটা লাইনচ্যুত হওয়ায় আমি ওই স্পটেই মারা যাই। কিন্তু দুর্ভাগ্যবশত আমার মৃতদেহটা শেয়াল কুকুরে টেনে নিয়ে গিয়ে একটা ঝোপের মধ্যে ফেলে দেয়। আমার মৃতদেহটা এখনও সেখানেই পড়ে রয়েছে। আপনি আমার মৃতদেহটার সৎকারের ব্যবস্থা করুন, না হলে আমি মুক্তি পাব না। তারপর রাতের অন্ধকারে হঠাৎ কোথায় যেন মিলিয়ে গেল অন্ধকারের সেই ছায়া শরীর। পরের দিন সেই জায়গা থেকে মৃতদেহটা উদ্ধার করে আমি বাড়ি ফিরে আসতেই হাসপাতাল থেকে একটা ফোন এলো। হ্যালো হ্যালো, আপনার মা আগের থেকে অনেক সুস্থ হয়ে গেছে, দিব্যি হাঁটাচলা করছে।